আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে। তো এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল সম্পর্কে আজকের আলোচনা। তো ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথম কথা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, ডি ব্লক মৌল কাকে বলে? এবং স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সবই ডি ব্লক মৌল। তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌল আছে 10টা মৌল, আগে এই 10টা মৌল তুমি মনে রাখতে পারছো? যদি মনে রাখতে না পারো তাহলে আমি তোমাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। ওকে, তুমি এই কৌশলটা মনে রাখতে পারো। আমার একটা উইক স্টুডেন্ট ছিল, তো তাকে ভেবেই আসলে আমি একটা কথা লিখেছি এই 10টা মৌল মনে রাখার জন্য। ওকে, তো এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মনে রাখার কৌশল। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, জিঙ্ক হচ্ছে 30। তো এই কথাটা মনে রাখবা। আমার সাথে সাথে সবাই বলো, সায়েন্সটাকে ভয় করে, সায়েন্সটাকে ভয় করে, সায়েন্সটাকে ভয় করে মন আমার করেনি কভু যে আপন। হ্যাঁ, মন আমার করেনি কভু যে আপন। ওকে, তাহলে সায়েন্সটাকে ভয় করে মন আমার করেনি কভু যে আপন, তুমি হাতের পরে এই যে এইভাবে, এটা হচ্ছে 21। ওকে, 21, সায়েন্সটাকে ভয় করে মন আমার করেনি কভু যে আপন। ওকে, তোমার 10টার কথা হয়ে গেল। তো তুমি এখানে হাতের করে হাত দিবে। এখন তোমাকে যদি কেউ বলে যে মন ম্যাঙ্গানিজ পারমাণবিক সংখ্যা কত, তাহলে তুমি কি করবা? তুমি এখানে হাত দাও। সায়েন্স, এটা হচ্ছে 21, সায়েন্সটাকে ভয় করে মন, মানে মন মানে ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজের 25 নম্বর মৌল, তাহলে 21 থেকে 25। তাহলে সায়েন্স হচ্ছে স্ক্যান্ডিয়াম। ওকে, সায়েন্স কত? স্ক্যান্ডিয়াম। আমি এই পাশে পারমাণবিক সংখ্যা লিখতে হয়, লিখলাম স্ক্যান্ডিয়াম, টাকে হচ্ছে টাইটেনিয়াম, ভয় হচ্ছে ভ্যানাডিয়াম, করে হচ্ছে ক্রোমিয়াম, মন হচ্ছে ম্যাঙ্গানিজ, আমার হচ্ছে আয়রন Fe, এটা হচ্ছে 26, করে হচ্ছে কোবাল্ট, কোবাল্ট হচ্ছে 27, নিতে হচ্ছে নিকেল, নিকেল হচ্ছে 28, কবু হচ্ছে কপার 29, আর যেতে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে 30। দেখেছো কতটা সহজ। ওকে, আসলে এটা আমার স্টুডেন্ট ছিল, খুবই উইক স্টুডেন্ট, ওকে আসলে মনে করানোর জন্য তো ওর বন্ধুর প্ররোচনায় পড়ে সায়েন্সে গিয়েছিল। আসলে সায়েন্সটা তো হচ্ছে পড়াশোনার ব্যাপার, তাই না? তো এটা আসলে বন্ধুর প্ররোচনা বা অন্যের কথায় আমি কখনো যাব না। একটা দারুণ ড্রিম থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, বা কিছু করার যদি টেন্ডেন্সি থাকে তাহলে তুমি অবশ্যই সায়েন্সে যাও। আসলে সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে মনে করি যে সায়েন্স মানে সব কিছু, আসলে তা না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই ডিপার্টমেন্টে যাও সাকসেসফুল হবেই যদি ভালো করে পড়াশোনা করা যায়। ওকে, সো দেখো, সায়েন্সটাকে ভয় করে মন আমার করে নি কবু যে আপন। তুমি এটা বারবার পড়ো, বারবার পড়ো। জাস্ট সায়েন্সটাকে ভয় করে মন আমার করে নি কবু যে আপন, আর সেই সাথে এই করে হাত দিবা। সায়েন্সটাকে ভয় করে মন আমার করে নি কবু যে আপন। ওকে, তো তোমার এই 10টা হয়ে গেল মৌল, আর ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই মৌলগুলোই বলা হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সবই ডি ব্লক মৌল। আসলে ডি ব্লক মৌল তাহলে কি? যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। তবে এই প্রত্যেকটা মৌলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, তাই এদেরকে বলা হয় ডি ব্লক মৌল। ওকে, তাহলে এটা লিখে নাও। নেক্সট, তাহলে ডি ব্লক মৌল বুঝলাম। এরপরে ডি ব্লক মৌলের সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করি আগে। ডি ব্লক মৌল কাকে বলে? ওকে, তাহলে তোমরা লিখে নাও, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন অথবা ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন, যাই হোক, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। ওকে, তাদেরকে ডি ব্লক মৌল বলে। ওকে,
তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমি একটা একটা করে দিই এবং সেই সাথে রেখে দিবা, এইভাবে লিখবো আমার মতো করে যে স্ক্যান্ডিয়াম একটি ডি ব্লক মৌল, একটি ডি ব্লক মৌল, কারণ স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। এইভাবেই প্রত্যেকটা আনসার, ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। এরপর তুমি কথা লিখে জাস্ট তার বিন্যাসটা দেখিয়ে দাও। ওকে, তাহলে প্রথমত ডি ব্লক মৌলের সংজ্ঞা দিবা, তারপরে বলবা স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম প্রত্যেকটার ক্ষেত্রেই যে এরা ডি ব্লক মৌল, কারণ এদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। এখন জাস্ট তুমি ইলেকট্রন বিন্যাসটা করে দাও। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত হচ্ছে 18, আর থাকে কয়টা ইলেকট্রন? 21, তো 3টা ইলেকট্রন। সো সব সময় 3d আর 4s লিখে আগে আমরা জানি নিম্ন শক্তির অরবিটাল, আগে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তারপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো নিম্ন শক্তির অরবিটাল 4s, তাই এখানে ইলেকট্রন দুইটা যাবে, এরপরে d তে আসবে। এখন নিম্ন শক্তি উচ্চ শক্তি বোঝার উপায় তোমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছো। n+l এর মান, যেমন sp_df এর ক্ষেত্রে আমরা জানি l এর মান হচ্ছে কি, l এর মান s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে হচ্ছে 1, d এর ক্ষেত্রে 2, f এর হচ্ছে 3। তাহলে n+l এর মানের উপর নির্ভর করে আমরা শক্তির ক্রমটা বুঝতে পারি। 3d তে n+l এর মান কত হবে? 3d তে n+l হচ্ছে তোমার n এর মান হচ্ছে 3, এই নাম্বারটা হচ্ছে n এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট স্তর সংখ্যা, স্তর 3, আর l এর মান d এর জন্য কত? 2, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5। কিন্তু 4s এ দেখো তুমি, 4s সমান n+l, 4 প্লাস l এর জন্য s এর মান হচ্ছে 0, তাহলে জাস্ট 4। তাহলে যেহেতু 4s এর ক্ষেত্রে n+l এর মান কম, তাই এটা নিম্ন শক্তির অরবিটাল, আর d হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। এই জন্য আগে s ইলেকট্রন গিয়ে তারপর নিম্ন শক্তির অরবিটালে, উচ্চ শক্তির অরবিটালে পরে প্রবেশ করবে। এটা আউটবাউন্ড নীতি, তোমরা থার্ড অধ্যায়ে পড়ে আসছো, তারপর একটু রিমাইন্ড করিয়ে দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে তোমার প্রথম, নরমালি সবসময় এটাই করবো, আগে s লিখে এখানে দুইটা দিয়ে এইখানে একটা ইলেকট্রন প্রবেশ করাবো। ওকে, আচ্ছা, তাহলে এটা এখন উঠাও। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এটা বুঝতে পেরেছো আই থিঙ্ক। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক প্রত্যেকটা মৌলেরই যখন বিন্যাস করবে, সেম ভাবে আগে ডি ব্লক মৌলের সংজ্ঞাটা দিবে, তারপরে এই কথাটা বলে দিবে, শুধু জাস্ট মৌলের নাম চেঞ্জ হবে আর ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হবে। আমি করে দেখাচ্ছি সবগুলোই। স্ক্যান্ডিয়ামের পরে তোমার বলবা টাইটানিয়াম একটা অবস্থান্তর মৌল। ওকে, কি বলবা? টাইটানিয়াম একটা অবস্থান্তর ডি ব্লক মৌল, কারণ টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। জাস্ট মৌলের নাম চেঞ্জ হবে। এখানে বলে দিবা টাইটানিয়াম 22, তাহলে s এ দুইটা ইলেকট্রন দিবা, এরপরে দুইটা থাকবে, এই হচ্ছে 22, টোটাল 22টা হবে আর কি। 1s2 মানে প্রথম স্তর পূর্ণ হয় দুইটা ইলেকট্রনে, এরপর দ্বিতীয় স্তরে 2s2 2p6 8টা ইলেকট্রন, তৃতীয় স্তরে হচ্ছে আমার সর্বোচ্চ 18টা যেতে পারে। তো আমাদের 3s এ দুইটা, 3p তে 6টা, এরপরে আমরা 4s এ দুইটা দিয়ে d তে আমরা প্রবেশ করাবো। ওকে, তাহলে এখন দেখো ভ্যানাডিয়াম, যদি ভ্যানাডিয়াম হয় তাহলে কি বলবো? বলবো ভ্যানাডিয়াম একটা অবস্থা ডি ব্লক মৌল, কারণ ভ্যানাডিয়ামের ক্ষেত্রে সেম কথা। তাহলে ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 23, তাই না? 23। সো এখানে কি হবে? s এ দুইটা দিয়ে তারপরে d তে 3টা, সবসময় আগে s এ দিবা। ক্লিয়ার? ভ্যানাডিয়াম শেষ। এখন যদি বলি ক্রোমিয়াম 24 নম্বর মৌল, তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে সেম, শুধু মৌলের নাম চেঞ্জ হবে, আর এখানে সেম কথা বলবা ক্রোমিয়াম 24। বাট ক্রোমিয়াম হচ্ছে একটু ব্যতিক্রম বিন্যাস প্রদর্শন করে। এখানে মনে রাখবা ডি অরবিটাল অর্ধপূর্ণ হলে অথবা পূর্ণ হলে ডি তে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা,
তাহলে 10টা ইলেকট্রন অথবা অর্ধপূর্ণ 5টা ইলেকট্রন থাকলে, মানে 5টা বা 10টা ইলেকট্রন থাকলে সেই অরবিটাল বেশি স্থিতিশীল হয়, অর্থাৎ ডি অরবিটাল স্থিতিশীল হয় 5টা অথবা 10টা ইলেকট্রন থাকলে। তাহলে এখানে যদি তার 5টা বা 10টা ইলেকট্রন সম্ভব হয়, সেই ক্ষেত্রে প্রয়োজনে এসে একটা ইলেকট্রন কম দিয়ে নিজে নিয়ে নেবে বাকিটা। যেমন 3p6 পর্যন্ত তো 18, তোমার এখানে মোট হচ্ছে 24, আর বাকি থাকে কত, 18 আর 6 24, 6টা। তো এসে একটা ইলেকট্রন দিয়ে সে এখানে 5টা ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে ডি অরবিটাল কি অর্ধপূর্ণ হওয়ার জন্যই মূলত 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে স্থানান্তরিত হয়। তোমার এই কোয়েশ্চেনটা আসে যে কেন এই ইলেকট্রোবিন্যাসটা ব্যতিক্রম। তোমরা তৃতীয় অধ্যায়ে তোমরা পড়েছো এটা, যে ইলেকট্রোবিন্যাস ব্যতিক্রম কারণ ডি অরবিটাল অর্ধপূর্ণ হলে বেশি স্থিতিশীল হয়, এই জন্য 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে স্থানান্তরিত হয়, আর তাই ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা ব্যতিক্রম হয়। আরেকটা ব্যতিক্রম আছে তোমরা জানো, এটা হচ্ছে কপার, বাট এই D5 হয়, আর হচ্ছে তোমার মলিবডেনাম, এটা হচ্ছে 42 নম্বর মৌল, সেই ক্ষেত্রে একই রকম 4d5 5s1 হয়। ওকে, 4d5 5s1। আচ্ছা, এরপরে তোমার ক্রোমিয়াম গেল, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে 25 নম্বর মৌল, শুধু নামটা চেঞ্জ করে দিবে। দেখছো কত সহজ, শুধু নামটা চেঞ্জ করে দিবে। আর এখানে 3p6 পর্যন্ত হচ্ছে তোমার 18, থাকে আর কয়টা, 7টা। তাহলে আজকে 2টা দিয়ে সে 5টা নিতেই পারে, কোনো সমস্যা নেই। গেল ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের পরে কি আসতেছে, ম্যাঙ্গানিজের পরে হচ্ছে তোমার আয়রন লিখবা। আয়রনের ক্ষেত্রে সেম ভাবে এখানে আয়রন চেঞ্জ করো। আয়রন হচ্ছে কত, 26। তাহলে 4s 2টা দিয়ে এখানে আসবে 6টা। তাহলে এইভাবেই চলতে থাকবে। আয়রনের পরে আসবে তোমার কোবাল্ট, এখানে দিব কোবাল্ট। এরপরে হচ্ছে তোমার কোবাল্টের পারমাণবিক সংখ্যা 27। তাহলে 4s 2টা দিয়ে এখানে যাবে এটা 7টা, তাহলে 18 আর 9 27। এরপরে তোমার কোবাল্টের পর কি আসবে, নিকেল। নিকেলের ক্ষেত্রে সেম ঘটনা, তাহলে D8। এরপরে আসবে তোমাকে কপার। ওকে, কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হয়। কপার পারমাণবিক সংখ্যা কত, 29। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 4s, যেহেতু 3p6 পর্যন্ত হচ্ছে 18 আর লাগে 11টা, আমরা জানি ডি অরবিটাল পূর্ণ হতে 10টা ইলেকট্রন প্রয়োজন হয়, এই জন্য সে এখানে একটা দিয়ে এই জায়গায় 10টা নিয়ে নেবে। তো এই 10টা মানে মৌলের ক্ষেত্রে শুধু ক্রোমিয়াম আর কপার ব্যতিক্রম, এই দুইটার ক্ষেত্রে শুধু 4s একটা যাবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে 4s 2টা দিয়ে যা থাকবে সবগুলোর 3d তে দিয়ে দিবা। ওকে, তাহলে এখন কপার গেল ব্যতিক্রম। এরপরে জিঙ্ক যদি যাই আমরা, জিঙ্কের ক্ষেত্রে সেম, জাস্ট জিঙ্ক লিখে তুমি চেঞ্জ করে দাও 29, এটা কি হবে 30। ওকে, তাহলে তোমাদের একেবারে 10টা মৌলই আমি দেখাই দিলাম কিভাবে আমরা ব্যাখ্যা দিব। যে মৌলই আসুক ডি ব্লক মৌল কাকে বলে এবং তার এই কথাটা লিখে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিবে। ওকে, তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা মোট কয়টা আছে, 41টা। মনে রাখবা টোটাল ডি ব্লক মৌল হচ্ছে পর্যায় সারণীতে 41, 41টা। ওকে, সো এটা আমি এখন মুছে দিচ্ছি। এখন দেখো তোমার নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে অবস্থান্তর মৌল কাকে বলে, এবং টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত সবই হচ্ছে অবস্থান্তর মৌল। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এই 10টাই হচ্ছে ডি ব্লক, বাট এর মধ্যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ছাড়া মাঝখানের 8টা মৌল হচ্ছে অবস্থান্তর মৌল। এর কারণ হচ্ছে অবস্থান্তর মৌলের একটা শর্ত আছে। তো আগে আমরা অবস্থান্তর মৌল কাকে বলে সেটা আগে লিখবো যে যেসব অবস্থান্তর মৌল, অবশ্যই দেখো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এর সবাই তো হচ্ছে ডি ব্লক মৌল, তার মানে ডি ব্লক মৌল হতেই হবে মাস্ট। ঠিক আছে, তাহলে অবস্থান্তর মৌল হইতে গেলে তাকে অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে, তাই না? তাহলে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা আগে আমরা লিখি। অবস্থান্তর মৌল, ওকে, তাহলে আমরা কি বলবো, যেসব ডি ব্লক মৌলের, এখন তুমি তো জানো ডি ব্লক মৌল কি 21 থেকে 30, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক সবার ডি ব্লক মৌল। তাহলে এই 10টা মৌলের মধ্যে তাহলে যেসব ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে বা সুস্থিত আয়নে
যেসব ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ডি অরবিটাল কি থাকে? ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণ মানে কি? তো তোমরা তো দেখেছো ডিতে 1 থেকে 10টা পর্যন্ত ইলেকট্রন যেতে পারে। তো যদি 10টা না হয়, ডিতে যদি 1 থেকে 9টা ইলেকট্রন হয়, তখন আয়ন গঠন করার পর, আয়ন মানে তো বুঝো ইলেকট্রন ত্যাগ করলে যদি তার আয়নের ক্ষেত্রে, যেটা সবাই ধাতু, ইলেকট্রন ত্যাগের ক্ষেত্রে যদি আয়ন গঠন করার পরেও তার ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে থাকে, তখন তারা হচ্ছে অবস্থান্তর মৌল। ওকে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি D1 to 9, তাহলে আংশিক পূর্ণ মানে কি? ডি অরবিটাল 1 থেকে 9 হয়। ওকে, যেসব ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাদেরকে কি বলে? তাদেরকে অবস্থান্তর মৌল বলে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এরা এমন একটা আয়ন গঠন করবে যেখানে ডি অরবিটালে ইলেকট্রন 1 থেকে 9 থাকবে। এখন আসো, তোমাকে বলে দিবে যে টাইটানিয়াম একটা অবস্থান্তর মৌল, ক্রোমিয়াম একটা অবস্থান্তর মৌল, আয়রন অবস্থান্তর মৌল। দেন কি করতে হবে? তুমি আগে সংজ্ঞাটা দিবা কাকে বলা অবস্থান্তর মৌল, তারপরে তুমি এই জায়গার মধ্যে লিখে দাও যে টাইটানিয়াম একটা অবস্থান্তর মৌল। না, এটা এভাবে বলো, টাইটানিয়াম একটা পরিচয়টা আগে দিয়ে দাও। টাইটানিয়াম একটা অবস্থান্তর মৌল, কারণ টাইটানিয়ামের এই যে কথা যেটা বললাম স্থিতিশীল আয়ন। ওকে, কারণ টাইটানিয়ামের স্থিতিশীল আয়ন, টাইটানিয়ামের স্থিতিশীল আয়ন টাইটানিয়াম 3+-এ, তাহলে টাইটানিয়ামের স্থিতিশীল আয়ন হচ্ছে টাইটানিয়াম 3+, সে 3টা ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, স্থিতিশীল আয়ন টাইটানিয়াম 3+-এ ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ডি অরবিটাল কি থাকে? ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ওকে, বাস শেষ, আমার এখানে আর কিছু বলতে হবে না। এখন তুমি টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখা দাও। ওকে, টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22, তাহলে 1s2 2s2 2p6 3s আর হচ্ছে 3p6 3s2 3p6 3d 4s। তাহলে নরমাল ইলেকট্রন বিন্যাসে এখানে 2টা, এখানে 2টা। আর টাইটানিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে, এই 3+ মানে হচ্ছে 3টা ইলেকট্রন ত্যাগ করা। ওকে, তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে আর ডি এর থেকে একটা যাবে, তাহলে ডি তে আরো একটা অবশিষ্ট থাকে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1, তার মানে s এর 2টা ইলেকট্রন চলে যাবে এবং ডি এর একটা ইলেকট্রন যাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের অবস্থান্তর মৌলের শর্ত ছিল যে আয়ন গঠন, এই যে আয়ন গঠন করার পরে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকতে হবে 1 থেকে 9 আংশিক পূর্ণ। ক্লিয়ার? তাহলে এটাই বলে দিবা টাইটানিয়াম একটা অবস্থান্তর মৌল, কারণ টাইটানিয়ামের স্থিতিশীল আয়ন টাইটানিয়াম 3+-এ ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। এরপর তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাসটা দেখাই দাও। তো সংজ্ঞা দিয়ে এটা লিখবা 2 মার্ক, এই প্রত্যেকটা প্রশ্নে 2 মার্কের জন্য। সো তোমার ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানেও সেম ভাবে আমরা 1 নাম্বারটার মতোই কি করব, যদি টাইটানিয়াম না আসে তোমাকে বলে ভ্যানাডিয়ামের কথা, তাহলে তুমি কি করবা? এখানে জাস্ট কি লিখবা, ভ্যানাডিয়াম একটা অবস্থান্তর মৌল, কারণ ভ্যানাডিয়ামের স্থিতিশীল আয়ন ভ্যানাডিয়াম 3+-এ ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ওকে, তাহলে এখানে জাস্ট নাম চেঞ্জ করে দিবা 23। ওকে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা আগে করে নেব, তারপরে যদি তুমি আয়ন গঠন করো B3+, তাহলে কি হবে? s এর 2টা ইলেকট্রন চলে যাবে আর এখান থেকে যাবে একটা, তাহলে কি হবে? 3d2। তাহলে আমাদের লজিক মিলল না যে অবস্থান্তর মৌল হতে হলে আয়নের ক্ষেত্রে ডি অরবিটালে একটা ইলেকট্রন হলো থাকতে, মানে 1 থেকে 9 থাকতে হবে। তো শেষ হয়ে গেল। এখন আসো, যদি ক্রোমিয়াম হয়,
তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রেও সেম, তুমি নাম চেঞ্জ করে দাও, ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম 3+, ওকে। তাহলে ক্রোমিয়াম 3+, এটা হবে 24, তাহলে ক্রোমিয়াম 3+। 24 আমরা একটু আগে পড়ে আসছি ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম বিন্যাস হয়, এসে একটা যায়, ডিতে 5টা আসে। এখন যদি ক্রোমিয়াম 3+ হয়, 3টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এস এর একটা যাবে, ডি থেকে 2টা যাবে, সো ডিতে আর কয়টা থাকবে, 3টা থাকবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে যেহেতু ডি অরবিটাল আংশিক পূর্ণ আছে আয়নের ক্ষেত্রে, তাই এটাও অবস্থান্তর মৌল। এরপরে আসো তুমি ক্রোমিয়ামের পরে যদি আমরা ম্যাঙ্গানিজ করি, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এই যে ম্যাঙ্গানিজ একই রকম ভাবে লিখবা, ম্যাঙ্গানিজ থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এদের স্থিতিশীল আয়ন ম্যাঙ্গানিজ 2+, এটা এদের ক্ষেত্রে 2+ করবো, ওকে। তবে যে এটা ম্যাঙ্গানিজ 3+ দেখা যায়, তাহলে আংশিক পূর্ণ থাকে। ম্যাঙ্গানিজের জারণ মান অনেক হয়, +7 পর্যন্ত হয়, তাহলে আংশিক পূর্ণ। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটাই মূলত এখানে লিখছি। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে Mn25, ওকে। তাহলে ডি এখানে 2টা দিয়ে এখানে 5টা নেবে, তাই না? তাহলে এখানে 18 2 25 আর 5, 18 2 20 আর 5 25। তাহলে ম্যাঙ্গানিজ যদি আমরা 2+ করতে যাই, তাহলে কি হবে, এই ক্ষেত্রে 2টা যাবে গা, আর এখান থেকে একটা গেলে 3d4, বুঝতে পারছো আই থিঙ্ক, ওকে। তাহলে এইখানে অ্যাসিড থেকে 2টাই যাবে এবং ডি এর থেকে যাবে একটা, তাহলে এখানে থাকছে কেন d4। আর এই জন্য শর্ত পূরণ করে বলেই হচ্ছে কি এটা একটা অবস্থান্তর মৌল। ম্যাঙ্গানিজের পরে তোমার আসো আয়রন, যদি আমরা করি আয়রন Fe, তাহলে কি হবে, আয়রনের ক্ষেত্রে আমাদের Fe স্থিতিশীল আয়ন। দেখো আয়রনের ক্ষেত্রে Fe2+, এটা একটু আমি দুইটা রেখে দিই, Fe2+ ও Fe3+ এ, তাহলে আয়রন 2+ এবং 3+ দুটোই আমাদের অনেক বেশি সামনে আসবে, এই জন্য আমি আয়রনের দুইটাই তোমাদেরকে দিচ্ছি। তাহলে আয়রন 2+ও দেখাবো, 3+টাও দেখাবো। তাহলে এই ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। এখন তুমি আয়রনের ক্ষেত্রে যদি লিখতে চাও, আয়রন কত 26, আয়রন কত 20, আয়রন 2+, এটা আমি 2+ করি, আর একটা করব 3+, ওকে। তাহলে 26 যেহেতু এখানে হবে d6, আর 2+ যদি করি আমরা, 2+ মানে এই s এর 2টা ইলেকট্রন চলে যাবে, জাস্ট d তে 6টা ইলেকট্রন থাকবে। আর Fe3+ করা মানে হচ্ছে s এর 2টা যাবে আর d এর একটা যাবে, তাহলে 2 আর 3 যদি চলে যায় তাহলে d5 থাকবে, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। এখন তোমাকে এটা তো বুঝতেই পারছো এটা অবস্থান্তর মৌল। এখন এই কোশ্চেনটা প্রায় সময় আসে যে আয়রন 2+ এবং আয়রন 3+ এর মধ্যে কোনটি বেশি স্থায়ী বা স্থিতিশীল। তাহলে তুমি বলবা আয়রন 3+ বেশি স্থিতিশীল বা বেশি স্থায়ী, কারণ এটা হচ্ছে d5 মানে ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় থাকে, আর আমরা জানি অর্ধপূর্ণ ডি অরবিটাল বেশি স্থিতিশীল হয়। তো ওকে, এটাই তোমাকে যদি বলে আয়রন 2+ এবং আয়রন 3+ এর মধ্যে কোনটা বেশি স্থায়ী, কি বলবো, আয়রন 3+ বেশি স্থায়ী, কারণ আয়রন 3+ এর ক্ষেত্রে ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকে। তো প্রথমত তুমি আয়রনটা অবস্থান্তর মূল্য সেটা বলে দিয়ে তারপর এটা বলতে পারো, অথবা শুধু ইলেকট্রন বিন্যাস দিয়েও তুমি বলতে পারো, ওকে। তাহলে বলবো যে আয়রন 2+ এবং আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ডি অরবিটাল আয়রন 3+ এর মধ্যে অর্ধপূর্ণ অবস্থায় আছে, আর আমরা জানি অর্ধপূর্ণ অবস্থায় থাকা অরবিটাল বেশি স্থিতিশীল হয়, এই জন্য আয়রন 2+ থেকে আয়রন 3+ বেশি স্থায়ী। আমি যা বললাম তাই সুন্দর করে লিখে পাবো, তাহলেই হবে। এরপরে আসো আয়রন গেল, আয়রনের পরে হচ্ছে কি কোবাল্ট, কোবাল্ট কত 27, তাহলে এখানে যদি 2 দেই এখানে হবে 7, তাই না? তাহলে আয়রন কোবাল্ট, কোবাল্টের ক্ষেত্রে আমরা একটু 3+ দেখব, কোবাল্ট 2+, 3+, বাট আমরা 3+টা বেশি দেখি। তো 3d6, 3d এখানে s এর 2টা গিয়ে এখান থেকে যদি একটা যায় তাহলে কি হবে 3d6, তাই না? এই হচ্ছে কোবাল্টের ক্ষেত্রে, কোবাল্টের s এর 2টা আর এখান থেকে একটা যাবে 3d6 হবে, ওকে। আয়রন গেল, কোবাল্ট গেল, এখন আসো নিকেল। নিকেল যদি বলি তাহলে নিকেল দাও এবার, প্লিজ একটাও বাদ দিও না প্লিজ, এসএসসি এইচএসসি সব ক্লাসের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, এই পার্টটা ডি ব্লক অবস্থান্তর মৌল খুবই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দিবা না, এই জন্য আমি প্রত্যেকটা নিজে করে দিচ্ছি, তোমাদের জন্য রাখছি না, প্রত্যেকটাই লিখবো।
তাহলে আয়রন 2+ এর জায়গায় এখন আমাদের আগেটা মুছি নাই, আগেটা কোবাল্ট ছিল কিন্তু আয়রন লিখে রেখেছিলাম। কোবাল্টের জন্য বুঝতেই পারছো, কোবাল্টের জন্য কোবাল্ট হবে, নিকেলের জন্য নিকেল হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে নিকেল, নিকেল কত 28, তাহলে এটা হবে 3d8, নিকেল হচ্ছে 2+, তাহলে এই দুইটা চলে গেলে এখানে কি হবে 3d8, তাহলে আমাদের শর্ত এটাও পূরণ করছে, এই জন্য নিকেলও কি এটা অবস্থান্তর মৌল। এরপরে আসো, নিকেল তো গেল, এখন আমার কপার, আসো কপারে। তাহলে কপারের ক্ষেত্রে সেম ভাবে কপারের স্থিতিশীল আয়নে, স্থিতিশীল আয়ন কপার 2+, তাহলে আগেরটা ছিল নিকেল 2+, এটা হচ্ছে কপার 2+, ওকে। এর আগেরটা ছিল কোবাল্ট 3+, মানে এখানে আয়নটা উল্লেখ করবা, ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। এখন তুমি এখানে কপারের বিন্যাস ব্যতিক্রম করে আসছো, তাই না? যে কপারের এসে একটা ইলেকট্রন যায় আর ডিতে যায় 10টা, এই জন্য কপার যদি 2+ আয়ন গঠন করে তখন কি হবে, তখন এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, হবে 9টা। এই হচ্ছে তোমার টোটাল টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত এই 8টা মৌল অবস্থান্তর মৌল। তাহলে আশা করি চিনতে আর তোমাদের অসুবিধা হবে না। এখন আমি একটা এমসিকিউ লিখে রেখেছি, এটা উঠাও তোমরা, যে কোনটি সঠিক। দেখো তো, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম ও ম্যাঙ্গানিজ ডি ব্লক মৌল, কোনো ভুল নাই, কারণ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক সবাই অবস্থান্তর ডি ব্লক মৌল। তাহলে এই 5টা বলেছি ডি ব্লক মৌল, তার মানে সঠিক বলেছে, এটা সঠিক। আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক অবস্থান্তর মৌল। খেয়াল করে দেখো তো, আমাদের কথা ছিল স্ক্যান্ডিয়াম না টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত হচ্ছে অবস্থান্তর মৌল, কিন্তু স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুইটা মৌল প্রথমটা শেষ মৌল অবস্থান্তর মৌল নয়। কারণ হচ্ছে কি, তাদের ক্ষেত্রে এমন 1 থেকে 9টা আয়নের ক্ষেত্রে 1 থেকে 9টা ইলেকট্রন ডি অরবিটালে থাকে না। তাহলে যেহেতু এখানে জিঙ্ক আছে এবং তারা বলছে অবস্থান্তর মৌল, তাহলে এই জিঙ্কের জন্য এটা ভুল। তার মানে বাকিগুলো অবস্থান্তর মৌল কিন্তু জিঙ্ক নয়, এই জিঙ্কের জন্য এটা ভুল। আবার এইটা দেখো, স্ক্যান্ডিয়াম, ক্রোমিয়াম, আয়রন, নিকেল ও কপার অবস্থান্তর মৌল, এই ক্ষেত্রে আবার তোমার স্ক্যান্ডিয়াম দিয়ে দিয়েছে, তাই স্ক্যান্ডিয়াম যেহেতু আছে এটা অবস্থান্তর মৌলর সারি হতে পারে না, তাই না? এরপরটা দেখো ঘ, ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল ও কপার অবস্থান্তর মৌল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে আনসার হচ্ছে ক আর ঘ, তাই না? তাহলে তোমাকে স্ক্যান্ডিয়াম আর জিঙ্কটা থাকলে মনে রাখতে হবে অবস্থান্তর মৌল হবে না। এখন আসো তোমার 3 নম্বর কোয়েশ্চেন। স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়, তাই না? তাহলে ডি ব্লক আর অবস্থান্তর মৌল নয় যদি কথা বলে, তাহলে আমরা দুইটারই সংজ্ঞা দিয়ে দিব আগে, ওকে। তো প্রথমে তুমি ডি ব্লক মৌলের সংজ্ঞাটা দিয়ে দিবা, আমি এখানে আর লিখছি না। তো প্রথমে তুমি ডি ব্লক মৌলের সংজ্ঞা দিয়ে দিবা, যে আমরা জানি ডি ব্লক মৌল কাকে বলে, হ্যাঁ, যে আমরা জানি, লিখে দিবা, আমরা জানি বলে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে, ওকে। এটা লিখবা, এরপর লিখবা আবার, অথবা লিখবা অন্যদিকে যেসব ডি ব্লক মৌলের এই অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা দিবা, ওকে। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে বলবা যে স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক মৌল, হ্যাঁ, বলবা স্ক্যান্ডিয়াম একটি ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, ওই কথাটা লিখে দিব আর কি, কারণ আছে আমি লিখে দিচ্ছি। কারণ স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল, কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, তবে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন স্ক্যান্ডিয়াম 3+ এ
ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে না, 3 প্লাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে না। ওকে, তবে কি বলবো, স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল, কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। তবে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন স্ক্যান্ডিয়াম 3 প্লাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে না, তাই স্ক্যান্ডিয়াম কি হলেও ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে। তাহলে তুমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রোবিন্যাসটা তুমি যদি প্রথমে দেখাও তাহলেও সুন্দর, আর শেষে দেখালেও কোনো সমস্যা নাই। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে অ্যাসিড দুইটা দিয়ে এখানে একটা, আর 3 প্লাস আয়ন যখন গঠন করবে 2p6 3s2 3p6, আর তিনটা যদি ইলেকট্রন ত্যাগ করে, মানে অ্যাসিড দুইটাও চলে যাবে, ডি এর একটাও চলে যাবে। সো এই ডি এর অস্তিত্বই আর এখানে থাকছে না। তাহলে আমাদের কথা হচ্ছে অবস্থান্তর মৌল হতে হলে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9 ওই মৌলের আয়ন গঠনের সময়, কিন্তু স্ক্যান্ডিয়ামের আয়ন গঠনের সময় ডি অরবিটালই আর থাকে না। তাহলে এটা কি ডি ব্লক মৌল, কিন্তু এটা কি না অবস্থান্তর মৌল নয়। ক্লিয়ার? তাহলে দুইটা সংজ্ঞা দিব আমরা, তারপরে জাস্ট এই কথাটা বলে দিব। এখন তুমি স্ক্যান্ডিয়ামটার ইলেকট্রন বিন্যাসটা যদি প্রথমে দাও তাহলেও সুন্দর, আর তুমি যদি শেষে দিও তাও কোনো সমস্যা নেই। ওকে, এখন স্ক্যান্ডিয়ামের মতো করে তুমি জিঙ্কের কথা বলবো। তোমাকে বলাচ্ছে জিঙ্ক ও ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয়। তাহলে তোমরা নিজেরা এটা করে আমার ইনবক্সে পাঠাবে। ওকে, আমি একটু জাস্ট বলে দিচ্ছি, ইলেকট্রন বিন্যাসে জিঙ্ক 2+ করলে কি হয়, 3d10 হয়ে যায়। লেখা সেমই থাকবে, স্ক্যান্ডিয়ামের জায়গায় জিঙ্ক বসাবো, 3d10 হয়ে যায়। তো d10 হলে তো আমার কি হবে না, অবস্থান্তর মৌল হবে না। আমার ডি ব্লক মৌলের ক্ষেত্রে অবস্থান্তর মৌলের জন্য ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে আয়ন গঠনের সময় 1 থেকে 9। তো যেহেতু d10 হয়ে যায় জিঙ্কের ক্ষেত্রে, তাই কি হবে না, এটা অবস্থান্তর মৌল হবে না। অর্থাৎ বলা যায় কি, সব ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল হতে পারে না। ওকে, তাহলে তোমাকে যদি বলে সব ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো, তাহলে তুমি এই ব্যাখ্যাটা দিতে পারো। অথবা তোমাকে যদি বলে স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয়, এই ব্যাখ্যা দিবা। জিঙ্ক একটা ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয়, এই ব্যাখ্যা দিবা। ওকে, এই হচ্ছে কথা। তাহলে এটা তোমার 2 মার্কের জন্য আসতে পারে, 3 মার্কের জন্য আসতে পারে। এরপরে আসো লাস্ট কোশ্চেন, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হলেও সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। আই থিঙ্ক তোমাদেরকে এটা আমার আর বোঝার প্রয়োজন নাই, বোঝানোর তোমরা নিজেরাই বুঝতে পারছো, তারপরেও আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি। বলতেছেন অবস্থান্তর মৌল মানেই হচ্ছে ডি ব্লক মৌল। কথা তো সত্য কথা, টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত বলেছিলাম আমরা কি অবস্থান্তর মৌল, তাই না? তো এটা তো প্রথমেই অবস্থান্তর মানেই হচ্ছে কি, যেসব ডি ব্লক মৌলের আয়নের ক্ষেত্রে কি থাকবে, স্থিতিশীল আয়নের ক্ষেত্রে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। তাহলে অবস্থান্তর মৌল মানেই হচ্ছে ডি ব্লক হতে হবে। তার মানে কি হতে হবে, সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। ক্লিয়ার? কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর হবে না, কারণ স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক একটু আগে আমরা দেখলাম এরা ডি ব্লক, কিন্তু কি না অবস্থান্তর মৌল নয়। তাহলে তুমি কি করবো, আগে এই দুইটা, এই ব্যাখ্যাটা লেখার জন্য তুমি এই দুইটা সংজ্ঞা আগে দিয়ে দিবা। তারপরে এই যে এখানে স্ক্যান্ডিয়ামের কথা বলে দিলাম, বলবা যে স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল, কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। এটা জাস্ট আমি আরেকটু মডিফাই করি, তাদেরকে অবস্থান্তর মৌল। আচ্ছা, এটা একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই। বলবা তাদেরকে অবস্থান্তর মৌল বলে। ওকে, তাহলে বলবা স্ক্যান্ডিয়াম ও কপার, তার মানে একটা স্ক্যান্ডিয়ামের সাথে কপার বা যে কোনো একটা অবস্থান্তর মৌল নাও, অথবা জিঙ্কের সাথে কপার বা যে কোনো একটা অবস্থান্তর মৌল নিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো। ওকে, স্ক্যান্ডিয়াম ও কপারের ক্ষেত্রে বিষয়টি বা কপারের মাধ্যমে বিষয়টি
ব্যাখ্যা করা হবে। তোমাকে তো উদ্দীপক দিবে, তো উদ্দীপকে তোমাকে মৌল দুইটা দিয়েই দেবে। বলবা যে উদ্দীপকের ক্ষেত্রে, উদ্দীপকে দেখা যায় স্ক্যান্ডিয়াম এবং কপার দুইটা মৌল। এদের ক্ষেত্রে আমরা বলতে পারি স্ক্যান্ডিয়াম একটা ডিব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয়, কিন্তু কপার অবস্থান্তর মৌল এবং একই সাথে ডিব্লক মৌল। তো এইটা আমি যেহেতু সরাসরি কোয়েশ্চেন দিয়েছি এই জন্য সরাসরি আনসারটা দেবো। তোমরা তো প্রশ্ন উঠিয়ে ফেলেছো তাই না? তো প্রশ্ন এখন মুছে দিই। এখন প্রথমে স্ক্যান্ডিয়ামের বিষয়টা তুমি ব্যাখ্যা করলা। ওকে, প্রথমে তুমি স্ক্যান্ডিয়ামের কথাটা ব্যাখ্যা করে দিলা যে স্ক্যান্ডিয়াম একটা ডিব্লক মৌল, কারণ স্ক্যান্ডিয়ামের এই কথাটা সেম বলে দিল। এবার বলে দিলা অন্যদিকে এই যে ইয়ার কথা কি বলে, কপার। অন্যদিকে কপার সেম ভাবে লিখে দিবে এখানে। কপার একটি ডিব্লক এবং অবস্থান্তর মৌল। কপার একটি ডিব্লক এবং অবস্থান্তর মৌল। ওকে, কারণ কি? কারণ কপার এর সর্বশেষ ইলেকট্রনটা বাংলায় লিখবা, এরকম লিখো না। সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। ডি অরবিটালে প্রবেশ করে এবং আচ্ছা ঠিক আছে, আবার কপার এর স্থিতিশীল আয়ন, কপার 2 প্লাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ওকে, এরপরে জাস্ট কপারের ইলেকট্রোবিন্যাসটা দেখাই দিব। আচ্ছা, আমি এটা স্ক্যান্ডিয়াম তো আছে, এবার সে দিই, সমস্যা নেই, যেহেতু নিচে জায়গা হচ্ছে না। কপার হচ্ছে 29, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। কপারের বিন্যাস ব্যতিক্রম, এসে একটা দিয়ে 10টা চলে আসবে। আর কপার 2 প্লাসে হচ্ছে সেম, 3p6 পর্যন্ত সেম, আর এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, তো 3d9। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ কপার কি অবস্থান্তর মৌল হয়েছে, আবার কি ডিব্লক মৌল হয়েছে। অতএব বলবো যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় সকল অবস্থান্তর মৌলই ডিব্লক মৌল, কিন্তু সকল ডিব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। ওকে, এখন তুমি স্ক্যান্ডিয়ামের সাথে কপার নিয়েছো, তুমি যদি জিঙ্কের সাথে আয়রন নাও কোনো সমস্যা নেই, সেম ভাবে শুধু বিন্যাসটা দেখাই দিব, লেখা সেম থাকবে, শুধু এখানে বিন্যাসটা তুমি চেঞ্জ করে দিবা। তাহলে তুমি এখানে মনে করো, আমি আরেকটা দেখাই দিই, সাপোজ তোমাকে জিঙ্ক, এখানে তুমি বললা জিঙ্ক ও আয়রনের কথা বললা, আয়রনের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হলো। তাহলে কি হবে? বলবো যে এই জিঙ্ক একটা ডিব্লক মৌল। কারণ কি? কারণ জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন সেম ভাবে বলে দিল। এরপরে বলবা তবে জিঙ্কের স্থিতিশীল আয়ন জিঙ্ক 2 প্লাস হয়। হ্যাঁ, জিঙ্ক 2 প্লাসের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে না, তাই স্ক্যান্ডিয়ামের জায়গায় বসাবো জিঙ্ক। তাই জিঙ্ক ডিব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। এরপরে এখানে তুমি ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিবা। জিঙ্ক হচ্ছে কত? 30। ওকে, তাহলে 3d10 4s2। তাহলে জিঙ্কের বিন্যাসে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে 3d10 হয়ে যায়, তাই না? তো এই হচ্ছে কথা। অন্যদিকে কপারের জায়গায় আমরা কি ইউজ করতেছি? আয়রন ইউজ করতেছি। ওকে, তাহলে বলবো যে আয়রন এর সর্বশেষ ইলেকট্রন সেম কথা, জাস্ট কপারের জায়গায় আয়রন বলে দিবা। আর আয়রন 2 প্লাসও হয়, আয়রন 3 প্লাসও হয়, এটা বললেই হলো। আয়রন 2 প্লাসে দিলাম, সমস্যা নেই, আংশিক পূর্ণ থাকে। তাহলে এখানে কি দিবা? এখানে দিবা আয়রন 26, আয়রন 2 প্লাস। ওকে, তাহলে 3d অ্যাসিড দুইটা দিয়ে এখানে 6টা, দেন কি হবে? এখানে হবে 3d6। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় সকল অবস্থান্তর মৌল ডিব্লক, কারণ আয়রন একটা অবস্থান্তর মৌল, তাই না?
তাহলে আই থিঙ্ক বুঝতে পেরেছো। তোমাকে এই ব্যাখ্যাটার জন্য হয় স্ক্যান্ডিয়ামের সাথে টাইটানিয়াম থেকে কপারের যে কোনো একটা মৌল নেবা, অথবা কপারের সাথে জিঙ্কের সাথে টাইটানিয়াম থেকে কপারের যে কোনো একটা মৌল নেবা, তাহলেই হয়ে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছো আজকের পড়াটা। সুন্দর করে নোট করে ফেলবো এবং আমাকে ইনবক্সে তোমার নোটটা শেয়ার করবা। আমি দেখতে চাই আসলে তোমার নোটটা কত সুন্দর করে তুমি লিখেছো। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস। এখন তোমাদেরকে একটা এমসিকিউ জাস্ট আমি একটু করে দিচ্ছি। একটা এমসিকিউ দেখাবো, যেহেতু এখানে একটা এমসিকিউ আমরা পড়েছিলাম। তো মনে রাখবো অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। ওকে, তাহলে এখানে একটা 2 নম্বর এমসিকিউ লেখো যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে নাম্বার 1 একটা বহুপদী উদ্দীপক দিচ্ছি। ওকে, লিখবা ডি ব্লক মৌল 41টি এবং সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, নাম্বার 1। নাম্বার 2, স্ক্যান্ডিয়াম ক্লোরাইড ও জিঙ্ক ক্লোরাইড বর্ণহীন, কিন্তু ফেরাস ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, এবার তোমার সাপোজ কপার, কপার সালফেট রঙিন ও কপার সালফেট রঙিন। আচ্ছা, তাহলে অবস্থান্তর মৌলগুলো রঙিন হয়, ঠিক আছে। তাহলে অবস্থান্তর মৌল কি স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল? না। জিঙ্ক কি অবস্থান্তর মৌল? না। তাহলে এদের যৌগ বর্ণহীন হবে। আর ফেরাস ক্লোরাইড, দেখো আয়রন কি একটা অবস্থান্তর মৌল, কপারও একটা অবস্থান্তর মৌল, তো অবস্থান্তর মৌলের যৌগগুলো হবে রঙিন। ওকে, নাম্বার 3, আমি আরো একটা উদাহরণ দিই। মনে করো জিঙ্ক সালফেট বর্ণহীন, কিন্তু ক্রোমিয়াম সালফেট রঙিন। ওকে, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে ক হচ্ছে 1 ও 2, খ হচ্ছে 1 ও 3, গ হচ্ছে 2 ও 3, আর গ হচ্ছে 1, 2, 3। তাহলে এটা সঠিক উত্তরটা আমার ইনবক্সে দিয়ে দিবে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছ। এই ছিল আজকে পর্যায় সারণের এই পার্টটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পর্যায় সারণের ডি ব্লক মৌল সংক্রান্ত অবস্থান্তর মৌল সংক্রান্ত ব্যাখ্যা আজকে এটাই ছিল। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের অনুরোধ করা হলো। সো যা করবা সবকিছু সুন্দর করে একটা নোট করে ফেলবা। ওকে, ধন্যবাদ সবাই।